অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। হেলালুদ্দিন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার ভারত থেকেই দেশে ফেরার হুঙ্কার দিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে দল যত ভোট পাবে সেই অনুযায়ী পাবে জাতীয় সংসদের আসন। পিআর পদ্ধতির এই নির্বাচন ব্যবস্থা এখন বেশ আলোচনায়। বিশ্লেষকরা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন আরেকটি নিউজে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ সংবাদ শিরোনাম হিসেবে আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন। সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনাদেরকে বলবো, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি অন করেছেন, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মূল বিষয় এবং খুব সহজে আপনারা জানতে পারবেন। তাই আমি আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। চলুন এখনই আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে একটি কথা বলবো, যারা প্রতিনিয়ত বাংলাদেশের শুধুমাত্র আলোচিত আপডেট খবর একসাথে দেখতে চান, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো ভাইরাল ও আলোচিত আপডেট খবর পাওয়ার জন্য। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যার পর থানা চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলালুদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায়, গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা
বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছরের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে। বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে, কিন্তু গত 3.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি। গত 15ই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে, বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে, এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছেন। 2023 সালে সেনাপ্রধান ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, আর 2024 সালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোনো বক্তব্য দিয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন 11 মাস আগে। 2024 সালের 28শে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কোনো বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল 1 বছর আগে 2024 সালের মে মাসে। তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর অর্থ হলো গত 1 বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি। আর 1 বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি। অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের 2 ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে। তবে 5 আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার। শুধু তাই না, অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং,
বিলুপ্ত করা। গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিল একটি প্রেস উইং। সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এবং ইউএনবি থেকে সাংবাদিক যুক্ত করা হতো। যে দল যত ভোট পাবে সেই অনুযায়ী পাবে জাতীয় সংসদের আসন। পিআর পদ্ধতির এই নির্বাচন ব্যবস্থা এখন বেশ আলোচনায়। বিশ্লেষকরা বলছেন এতে সরকার গঠনে ছোট ছোট দলের উপর নির্ভরশীল হতে হবে বড় দলকে। এমনকি আসন ভিত্তিক এমপি বাছাই করার সুযোগ পাবে না ভোটাররা। অবশ্য প্রতিটা ভোটের মূল্য দিতে চাইলে পিআর পদ্ধতি উপযুক্ত বলেও মনে করেন কেউ কেউ। ফরহাদ ইবনে মালিকের আরেকটি প্রতিবেদন। এই মুহূর্তে রাজনীতিতে আলোচনার অপর নাম পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি। এই পদ্ধতির নির্বাচনে থাকে না কোনো প্রতীক, ভোটাররা ভোট দেন দলকে। যে দল মোট প্রদত্ত ভোটের অনুপাতে যত ভোট পাবে আসনও পাবে ঠিক সেই অনুপাতে। বিশ্বে এই পদ্ধতির গোপন, মুক্ত ও মিশ্র তিনটি ধরন প্রচলিত রয়েছে। গোপন পদ্ধতিতে ভোটারদের সামনে থাকবে না কোনো প্রার্থীর নাম। দল নিজেই একটি গোপন তালিকা তৈরি করে নির্বাচনের পর প্রাপ্ত আসনে মনোনয়ন দেবে সম্ভাব্য সংসদ সদস্যদের। মুক্ত পদ্ধতিতে আসনে সম্ভাব্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়, যেন ভোটাররা ভোট দিতে পারেন প্রার্থীর নাম মাথায় রেখে। মিশ্র পদ্ধতিতে কিছু আসনে সরাসরি আর বাকি আসনে ভোট হয় পিআর পদ্ধতিতে। ধরে নেওয়া যাক, জাতীয় নির্বাচনে একটি দল ভোট পেয়েছে মোট ভোটের 10%। আসন সংখ্যা 300 ধরে হিসেব করলে সে দলের ঝুলিতে আসন যাবে 30টি। বর্তমানে বিশ্বের 91টি দেশে সম্পূর্ণ ও আংশিকভাবে প্রচলিত রয়েছে এই নির্বাচন পদ্ধতি। একসময় বামপন্থী দলগুলো এই পদ্ধতিতে ভোট চাইলেও মূলত এবার ডানপন্থীরা এর পক্ষে। আর এই পদ্ধতি বাস্তবসম্মত নয় বলে মনে করে বিএনপি সহ আরও কয়েকটি দল। সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি। আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যৌক্তিক এই নির্বাচন, প্রশ্ন ছিল রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। যেহেতু আগের সিস্টেমটা ফল্টি, মানে ভোটের বেশি অপচয় হচ্ছে, আর মানে যে দল ক্ষমতায় যাচ্ছে সেই দল অতিমাত্রায় স্বৈরাচারী হয়ে যাচ্ছে। এই প্রবণতা কাটে কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা পিআরে যেতে পারি। রাজতন্ত্রের পতনের পর 1 দশক ধরে নেপালে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হয়, যদিও তা পরোক্ষভাবে। প্রতিনিধি পরিষদের 275টি আসনের মধ্যে সরাসরি ভোট হয় 165 আসনে, যেভাবে বাংলাদেশে আসন ভিত্তিক সংসদ সদস্য নির্বাচিত হয়। আর 110 আসনে যে দল যত ভোট পায় তার হিসেবে আসন বন্টন হয়। তবে সংস্কার প্রক্রিয়ায় এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত অধিকাংশ দল। সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষে এই পদ্ধতি চালু করা যেতে পারে বলে মত বিশ্লেষকদের। উচ্চকক্ষের এটা কিন্তু আমরা পিআর পদ্ধতিতে ইজিলি এটাকে ইন্ট্রোডিউস করতেই পারি। এই নির্বাচনে করা না, এবং তারপরেও এটা আপনার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আপনি ইচ্ছা করলে বাই ইলেকশন দিয়ে এটা শুরু করতে পারেন। হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করে আগাইতে হবে। সাধারণত কোনো দেশে অনেক সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর অবস্থান কিংবা জটিল জনতান্ত্রিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বেছে নেওয়া হয়। তবে প্রতিটি ভোটকে গুরুত্ব দিতে চাইলে এ পদ্ধতি কার্যকর বলেও মনে করেন রাজনীতি বিজ্ঞানের পণ্ডিতরা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা, তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে, লজ্জা শরমও নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো। মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটাও আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের জনগণের, আর আমার জনগণই শক্তি। আমার কোনো বিদেশি প্রভুও নাই, আর কিছু নেই। আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো। আমি তো তা চাইনি কখনো। যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে। এখানে পুলিশকে দোষ দিয়েও লাভ নেই, সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে, এখানে কারো অর্ডার দেওয়া লাগে না, এটা আইনেই আছে কিভাবে হবে। কিন্তু আজকে নির্যাতন চরম আকারে, কোনো মেয়েদের কোনো অধিকার নাই, আব্রু বলে কিছু নেই। কত বড় জঘন্য এরা বিএনপি করে, জামাত শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে। আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা, মেয়েদেরকে রেপ করা, মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা। তাদের ঘরে মা বোন নাই, মেয়ে নাই, আত্মীয়স্বজন নাই, সেটা একবার চিন্তা করে না এরা? অসভ্যতার সীমা থাকে। আমি জানি না
এত খাওয়া পড়া, এত সুযোগ সুবিধা দিয়ে কী অপরাধটা করলাম? সেটি আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে। কি আওয়ামী লীগ করে? দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।